গল্পের নাম শেষ রাত, প্রসঙ্গ 2, লেখা শাইয়ারা হোসেন কায়নাত। এবার তুমি চলে গেলে আমাকে আর কখনো ফিরে পাবে না সাদাব। আমার কথায় সাদাব মিষ্টি করে আসলো, আমার পাশে বসে নরম স্বরে বলল, পারবে না কি আমাকে ছেড়ে থাকতে? আমি শান্ত চোখে চেয়ে রইলাম সাদাবের হাসি মুখের দিকে। ওর এই স্বভাবটা সবসময় আমার মন খারাপের কারণ হয়, অভিমান আর রাগের কারণ হয়। এই মানুষটার সঙ্গে যতই সিরিয়াস কথা বলি না কেন, তার মধ্যে কোনো প্রকার প্রতিক্রিয়া কিংবা ভাবাবেগ দেখা যায় না। সবসময় একটা ঘা ছাড়া ভাব তার মধ্যে লক্ষ্য করা যায়, যেন কিছুই হয়নি, কোনো কিছু নিয়েই তার কোনো মাথা ব্যথা নেই। সব কিছুই যেন স্বাভাবিক, অতি স্বাভাবিক। আমি নিজেকে যথাসাধ্য শান্ত রাখার চেষ্টা করে বললাম, তুমি কি কখনো আমাকে নিয়ে সিরিয়াস ছিলে সাদাব? এভাবে কেন কথা বলছো অনন্যা? আমি তোমাকে ঠিক কতটা ভালোবাসি তার নিশ্চয়ই তোমার অজানা নয়। তবু কেন এসব কথা বলছো? সাদাবের কথায় আমি তাচ্ছিল্যের ভঙ্গিতে হাসলো বিষণ্ণ মনটাও। সাদাবের দিক থেকে দৃষ্টি সরিয়ে নিলাম আদরে। চাপা কষ্ট বুকে রেখে কঠিন গলায় বললাম, তোমার মাস্টার্স কমপ্লিট হয়েছে 1.5 বছর হলো, অথচ তুমি এখনও ভবিষ্যৎ নিয়ে কোনো প্রকার চিন্তা ভাবনা করছো না। কয়েকদিন পর পর ট্যুরে যাচ্ছ আবার, আর আমার সাথে সপ্তাহখানেকের জন্য যোগাযোগ একেবারে বিচ্ছিন্ন করে দিচ্ছ, যা এক প্রকার বিচ্ছেদের মতো। তোমার সাথে যোগাযোগ করতে চেয়ে আমি বরাবরই ব্যর্থ হই, হতাশ হই, অভিমান নিয়ে বসে রই। কিন্তু এতে তো তোমার কিছুই যায় আসে না। তুমি তোমার মতো বন্ধুদের সঙ্গে বেশ আনন্দে থাকো। তোমাকে আমি আগে বলেছি, আব্বু আম্মু আমার বিয়ের জন্য পাত্র দেখা শুরু করে দিয়েছে, অথচ এসব নিয়েও তোমার কোনো প্রকার মাথা ব্যথা নেই। এত কিছুর পরও আমি কিভাবে ভেবে নেব তুমি আমাকে নিয়ে সিরিয়াস? তুমি কি সত্যি আমার বিষয়ে সিরিয়াস? শোনো অনন্যা, এত চিন্তা করে লাভ নেই। আমি তো বলেছি, তোমার বিয়ে ঠিক হওয়ার আগেই আমি তোমার বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে হাজির হব। সাদাবের কথায় আমি হতাশ হলাম। বুক ছিঁড়ে বেরিয়ে এলো এক হতাশ ভরা নিঃশ্বাস। চোখ বন্ধ করে নিজেকে সামলালাম, কিন্তু ক্লান্ত গলায় বললাম, কোনো বেকার ছেলের সাথে আমার বাবা কি মনে করে আমাকে বিয়ে দেবে শুনি? সাদাব আমার দিকে ফিরে বাঁকা হয়ে বসলো, বরাবরের মতোই শান্ত ভ্রুক্ষেপহীন মুখে আমার দিকে চাইল। অতি সহজ ভঙ্গিতে বলল, আব্বুর এত বড় ব্যবসা, সবটাই তো আমার। যাই হোক, এখন এসব কথা রাখো। আর 1 ঘন্টা পরেই আমাদের ফ্লাইট। আমার ফ্রেন্ডরা সবাই হয়তো এয়ারপোর্ট অপেক্ষা করছে আমার জন্য। আমাকে এখন যেতে হবে। আর হ্যাঁ, এসব নিয়ে তুমি এত প্রেশার নিও না তো অনুপাখি। আমি কয়েকটা দেশ ঘুরেই 1-1.5 মাসের মধ্যে ফিরে আসবো। এসে প্রথমে তোমার সাথে দেখা করবো, প্রমিস। তবুও এত চিন্তা করো না প্লিজ। দপাদপ করে রাগে উঠে গেল আমার মাথায়। সবসময় শান্ত চুপচাপ মেয়ে হয়েও আমিটা রেগে গেলাম। চোখ মুখ শক্ত হয়ে এলো, দাঁতে দাঁত চেপে রাগান্বিত কণ্ঠে বললাম, আমি তো বলেছি এবার চলে গেলে তুমি আমাকে আর কখনো ফিরে পাবে না। প্রতিবারের মতো আমি আবারও তোমার কথায় গলে গিয়ে নতুন করে রিলেশন শুরু করব না, আর অপেক্ষাও করব না তোমার জন্য। প্রতিবারের মতো তোমার সাথে যোগাযোগ করার জন্য ব্যস্ত হব না। আমার রাগ প্রকাশ করা ব্যর্থ হলো। মনে মনে আফসোস হলো ভীষণ, কেন রাগ প্রকাশ করলাম এই নির্বিকার মানুষটার সামনে। সাদাব তার স্বভাবগত হাসি দিয়ে বেঞ্চি থেকে উঠে দাঁড়ালো, আমার দিকে কয়েক সেকেন্ড হাসি মুখে তাকিয়ে রইল নিঃশব্দে। হয়তো এবারও আমার অভিমান উপেক্ষা করে তার বিদায় নেওয়ার সময় এসেছে। সাদাব পিছন ফিরে চলে যেতে যেতে বলল, তা না হয় আমি আসলেই দেখে নেব অনুপকে। আমি স্থির চেয়ে রইলাম সাদাবের যাওয়ার পথে। কয়েক সেকেন্ডের মাঝে চোখের আড়াল হয়ে মানুষটা, সেই সাথে আড়াল হলো আমার ভালোবাসা, আমার অনুভূতি, আমার সবটা। চোখ দুটো ঝাপসা হয়ে এলো আবার। বুকে তীব্র ব্যথা অনুভব করলাম, মনের ব্যথা, বিচ্ছেদের ব্যথা। সকল কষ্ট যেন অশ্রুবিন্দু হয়ে উপচে পড়তে যাচ্ছে আমার চোখ দুটো দিয়ে। এই মানুষটার অপেক্ষায় থাকা আমার জন্য দুর্বিষহ হয়ে উঠেছে। প্রতিবার হতো সপ্তাহখানেকের বিচ্ছেদ, আকাশস্পর্শী পর্বতের সমান অভিমান নিয়ে অপেক্ষা করেছি তার ফিরে আসার। সব কিছু ভুলে আবারও তার ভালোবাসায় ডুবে গিয়ে নতুন করে শুরু করেছি সবটা। কিন্তু আজকের বিচ্ছেদ দীর্ঘদিনের। আজকের দূরত্ব কয়েক কিলোমিটার কিংবা শহরের নয়, যোজনখানেক দূরত্ব নিয়ে পাড়ি জমিয়েছে ভিন্ন দেশে। আমার সকল অনুভূতি, অভিমান আর সকল অপেক্ষাকে তুচ্ছ করে দিয়ে চলে গেছে মানুষটা। অসহ্য যন্ত্রণায় বিষে উঠল আমার মন। মাথা নিচু করে 2 হাতে মুখ চেপে বসে রইলাম পার্কের বেঞ্চিতে। ঠিক তখনই কেউ একজন আমার এলো চুল আলতো করে টেনে ধরল। অস্পষ্ট স্বরে আদো আদো গলায় ডাকলো, মাম্মা, মাম্মা। আমি ঝট করে চোখে ফেলে তাকালাম। সিলিংয়ের ঘূর্ণায়মান পাখার দিকে চেয়ে ঘন ঘন শ্বাস নিতে লাগলাম। হুম হুম করে উঠল আমার বুকের ভিতর। সেই বিষাক্ত দিনের মতোই তুলতুলে প্রথম মাম্মা মাম্মা ডাক কানে এসে বাড়ি গেল। বিষাক্ততা কেটে গেল তুলতুলে মিষ্টি আদরে ডাকে। সকাল শুরু হলো খুবই বিচিত্রতার সঙ্গে।
অন্য সব সকাল থেকে বড্ড বেশি ভিন্ন হলো আজকের সকাল। অন্যান্য সকালের মতো পাখির কিচিরমিচির ডাক কিংবা আম্মুর চেল্লাচিল্লিতে ঘুম ভাঙল না। আজ ঘুম ভেঙেছে তুলতুলের মায়া করা ডাকে, তার জুতার প্যাপু শব্দ আর দরজায় পড়া মৃদু আঘাতের শব্দে। ঘাড় কাত করে পাশে তাকাতে চোখের সামনে একজন ঘুমন্ত মানুষের মুখ ভেসে উঠল। ধ্রুবর মুখের দিকে কয়েক সেকেন্ড স্থির চেয়ে রইলাম। পরপর কয়েকবার চোখের পলক ফেলে ধর পড়িয়ে শোয়া থেকে উঠে বসলাম। কয়েক মিনিট সময় লাগলো এই নিষ্ঠুরতম সত্যটা মেনে নিতে। অবশেষে বুঝলাম আজ থেকে এটাই হবে আমার নতুন জীবন, আমার নতুন সকাল। প্রতিটি সকাল এই মানুষটার ঘুমন্ত মুখ থেকে আমাকে অভ্যস্ত হতে হবে। আমি দীর্ঘশ্বাস ফেললাম, চুলগুলো হাতে খোপা করে গায়ে ভালো করে ওড়না জড়িয়ে নিলাম। দরজায় আবারও আঘাত পড়ছে, অনবরত পেপু শব্দ বেজে যাচ্ছে। আমি মুচকে হাসলাম, বিছানা থেকে উঠে এসে দরজা খুলে তাকালাম সেদিকে। ছোট একটা লাল পরি পিছনে ঘুরে দাঁড়িয়ে আছে, একা একাই হেলছে দুলছে, জুতো জোড়ায় নিজের ইচ্ছায় চাপ দিয়ে প্যাপু শব্দ তুলছে। দরজা খুলে গেছে তা হয়তো পরিটা টের পায়নি। আমি দরজায় একটু শব্দ করে তার দৃষ্টি আকর্ষণের চেষ্টা করলাম। সঙ্গে সঙ্গে তুলতুল তার প্যাপু জুতো পরা পায়ে ছোট ছোট কদম ফেলে ভিতরে আসলো। খুশিতে আত্মহারা হয়ে জড়িয়ে ধরলো আমার পা, দুহাত উঁচু করে কোলে আসার জন্য মাম্মা মাম্মা বলে অনুনয় করলো। আমি কোলে তুলে নিলাম তাকে। কি সুন্দর সকাল, মিষ্টি একটা সকাল। অন্য সব সকাল থেকে বড্ড বেশি সুন্দর আর পবিত্র। আমি তুলতুলকে কোলে নিয়ে বিছানায় এসে বসলাম। একটু পরে তুলতুল হামাগুড়ি দিয়ে আমার কোল থেকে নেমে গেল। পরমুহূর্তে লাফিয়ে পড়লো ধ্রুবর বুকে। ছোট ছোট হাতে ওনার গালে চাপড় দিয়ে অনবরত ডেকে যাচ্ছে, মাম্মা মাম্মা ঘুমো ওঠো। আমি মৃদু হাসলাম, বুঝলাম তুলতুল ধ্রুবকেও মামা বলেই ডাকে। তুলতুলের ডাকে ধ্রুব চোখ মুখ কুঁচকে ফেললেন। চোখ ছোট ছোট করে দৃষ্টি দেয় তার বুকে উপর বসে থাকা তুলতুলের দিকে। খানিকটা বিস্মিত হয়ে ঘুম চড়ানো কণ্ঠে জিজ্ঞেস করলো, আম্মু তুমি রুমে আসলে কীভাবে, আর দরজায় বা খুললে কীভাবে? আমি দরজা খুলেছি। আমার কথা শুনে ধ্রুব চমকে গিয়ে আমার দিকে তাকালেন। চোখ জোড়া বড় বড় করে কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে এক প্রকার লাফিয়ে উঠে বসলেন তিনি। তুলতুলকে কোলে আগলে নিয়ে নিজের শার্ট ঠিক করতে করতে অবস্থিত বললেন, ওহ আপনি আপনি আমার বউ, কাল আমাদের বিয়ে হয়েছে তাই না? মনে মনে আমি ভীষণ অবাক হলাম, কিন্তু প্রকাশ করলাম না। ওনার কর্মকাণ্ডে আর ওসব অদ্ভুত কথা শুনে আমি কি বলবো ঠিক বুঝে উঠতে পারলাম না। হতাশ নিঃশ্বাস ফেলে খুবই সহজ ভঙ্গিতে বললাম, আমি সঠিক জানি না, আমি জানলে আপনাকেও জানিয়ে দেবো। আমি আর কোনো কিছুই না বললাম, আর ওনার প্রত্যুত্তর অপেক্ষা করলাম না। উঠে চলে এলাম অসময়ে। আমি নিশ্চিত উনিও এখন সাদাবের মতোই স্বাভাবিক হয়ে গেছেন। ভাবলেশীনভাবেই হয়তো তুলতুলের সঙ্গে খেলা শুরু করেছে। সাদাবের মতোই ধ্রুবর মতো গা ছাড়া ভাব পরিপূর্ণ। সাদাবের এই একটা স্বভাবই আমার ভীষণ অপছন্দ ছিল। ওর এই স্বভাবের কারণে আমি দিনের পর দিন কষ্ট পেয়েছি, আর এখনও পাচ্ছি। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, ধ্রুবর মাঝেও সাদাবের এই গুণটা ভরপুর। এই দিক দিয়ে এই মানুষ দুটোর মাঝে দারুণ মিল। এইটাই হয়তো আমার নিয়তি। সন্ধ্যা পেরিয়ে রাত হলো। দুপুর থেকে দীর্ঘ কয়েক ঘন্টা যাবৎ স্টেজের সোফায় বসে আছি মূর্তি নেয়। শরীরের প্রতিটা অঙ্গ যেন অকেজো হয়ে গেছে, পাথরের মতো শক্ত হয়ে গেছে শরীর। এটা বৌভাতের অনুষ্ঠান তো নয়, যেন কোনো অত্যাচার চলছে। মনে হচ্ছে কোনো ভুলের জন্য খুব কঠোর শাস্তি দেওয়া হচ্ছে আমাকে। মানুষ আসছে, কথা বলছে, গিফট দিচ্ছে, আর তার বিনিময়ে আমি খুব কষ্টে নিজের সাথে যুদ্ধ করে একটু মুচকে হাসার চেষ্টা করছি। নতুন বড়দের এতটা শাস্তি দিয়ে বিয়ের অনুষ্ঠান করা এক মুহূর্তে আমার কাছে নিহাতি বোকামি মনে হচ্ছে, খুবই বড় ধরনের বোকামি। আর আমার পাশের জন মানে ধ্রুব মশাই, তিনি দিনদাস তার বন্ধুদের সঙ্গে কথা বলছেন, হাসি ঠাট্টায় মেতে উঠছেন তিনি। মাঝে মধ্যে ওনার বন্ধুরা আমাকে ইঙ্গিত করে ধ্রুবকে খেপাচ্ছেন। এতে ধ্রুব হাসছেন কিন্তু কিছু বলছেন না। আমিও সব শুনে না শোনার ভান ধরে রইলাম। কিরে তুই এখনো আড্ডা দিচ্ছিস কেন? বৌমাকে নিয়ে ওদের বাসায় যা। শাকিল তো সেই কখনই তুলতুলকে নিয়ে ওদের বাসায় রওনা হয়ে গেছে, আর তুই এখনও মেয়েটাকে বসিয়ে রেখেছিস। মানে তুই কি আমার ছেলে? আমি তো এমন বেখেয়ালি ছিলাম না তোর বয়সে। তুই কার মতো হলি? নিশ্চয়ই তোর মায়ের মতো। আব্বু মানে ধ্রুবর বাবা ভীষণ আক্ষেপ নিয়ে কথাগুলো বললেন। ধ্রুব তার আড্ডা থামিয়ে দিলেন, আর তার বন্ধুরা মিটমিট করে হাসছেন। ধ্রুবকে বসে থাকতে দেখে তিনি আবারও কড়া গলায় বললেন, এখনও হ্যাবলার মতো বসে আছিস কেন? যা তাড়াতাড়ি বৌমাকে নিয়ে, ওদের বাসায় হয়তো সবাই অপেক্ষা করছে তোদের জন্য। অবশেষে রওনা হলাম নিজের বাসার উদ্দেশ্যে। কাল অবধি আমি যে বাসায় মেয়ে ছিলাম, আজ সেই বাসার অতিথি হয়ে যাচ্ছে। এটাই হয়তো মেয়েদের জীবন। গাড়িতে বসতেই শরীর ব্যথা খুব খারাপভাবে আঁকড়ে ধরেছে আমাকে। অনুষ্ঠান ধকলে ক্লান্ত হয়ে পড়েছে শরীর, প্রতিটা অঙ্গ ভীষণ ক্লান্তি। ঘুমের চোখ দুটোর পাতা জড়িয়ে যাচ্ছে, ঝিমঝিম করছে মাথাটা, কিন্তু ঘুমানোর ভরসা পাচ্ছি না। ব্যথায় ছটফট করছে। ঠিক তখনই একটা হাত এসে খুব যত্নে আমার মাথাটা নিয়ে তার কাঁধে রাখলেন।
আমি কিছু বলার আগে খুব ধ্রুব বেশ শীতল কণ্ঠে বললেন, অসুবিধা নেই, আপনি নিশ্চিন্তে ঘুমাতে পারেন। অজানা কারণে আমি কিছুটা ভরসা পেলাম। ধীরে ধীরে চোখ দুটো বন্ধ করে নিলাম। ঠিক কতক্ষণ ঘুমালাম জানি না, তবে ঘুম ভাঙল ধ্রুবর ডাকে, এই যে মিসেস, ঘুম থেকে উঠুন, আপনাদের বাসায় চলে এসেছি। আমি তাড়াতাড়ি করে ওনার কাঁধ থেকে মাথা সরিয়ে নিলাম। ওনাদের কিছুটা অস্বস্তি নিয়ে তাকিয়ে গাড়ি থেকে নেমে গেলাম নিঃশব্দে। ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে এসে ধ্রুব, তুলতুল আর ভাইয়া কাউকে দেখতে পেলাম না। রান্নাঘরে এসে মাকে জিজ্ঞেস করলাম, মা তুলতুল কোথায়? মা রান্নার কাজ করতে করতে বললেন, শাকিল আর ধ্রুবর সাথে হাঁটতে বেরিয়েছে। রাতের বেলা তুলতুলকে বেরে নিয়ে যেতে নিষেধ করলো কেন? আমার কথায় মা কিছুটা অবাক হলেন। আমি নিজেও খানিকটা অবাক হলাম। আমার মধ্যে মাতৃত্ব বোধ চলে এসেছে। মা আমাকে নিয়ে যেভাবে চিন্তা করে আমি ঠিক সেভাবে চিন্তিত হলাম তুলতুলের জন্য। মাও হয়তো অবাক হলেন তার মেয়ের এই মাতৃত্ববোধ দেখে। তুলতুল জেদ ধরেছিল, শাকিলের কোল থেকে নামছিলই না, তাই বাধ্য হয়ে ওকে নিয়ে গেছে। আমাদের কথার মাঝে এক আন্টি এসে রান্নাঘরে উপস্থিত হয়। বিয়ে উপলক্ষে বাসায় মেহমান গিজ করছিল। অনেকে চলে গেছেন, তবে অল্প কয়েকজন রয়ে গেছে। হয়তো বাকিরা কাল সকালে চলে যাবেন। আন্টি আমাদের সামনে এসে খানিকটা মুখ বিকৃত করে মার উদ্দেশ্যে বলেন, বাচ্চালা সংসারে তোমার মায়ের বিয়ে না দিলেই পারত না। আর মায়া তো আর পয়সা যায় নাই যে এক বাচ্চার বাপের লগে বিয়া দিতে হইল। আমাদের বললেই আমি ভালো পাত্র খুঁজে দিতাম।